শরিয়া আইনে বিশ্বাসী না, বিপ্লবে বিশ্বাসী না, অভ্যুত্থানে বিশ্বাসী না, তো উনি কিসে বিশ্বাসী? এখন বলছেন যে উনি যে আমরা বিপ্লবে বিশ্বাস করি না। উনি কয়দিন আগে বলছিলেন যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। পরে অবশ্য উনি আবার সেটা থেকে বাঁচার জন্য তওবাতিল্লা পড়ে উনি আবার বলছেন যে না, আমরা শরিয়া ক্ষমতায় গেলে শরিয়া বিরোধী কোনো আইন আমরা করব না। তো এটা দিয়ে বাঁচছে আরকি নির্বাচনে। তো এখন কথা হলো যে জুলাই যে বিপ্লব হয়েছে, এই জুলাই বিপ্লবের পরে যে একটি সংস্কার নিয়ে ঐকমত্য কমিশন কিছু সংস্কার, এই সংস্কার বাস্তবায়ন থেকে কেন সরকার সরে যাচ্ছে এবং এই বিপ্লবীদের যে দাবি, সেই দাবি থেকে সরে যাচ্ছে কেন? সেই বিপ্লবে তো বিএনপিও ছিল জুলাই বিপ্লবে। বিএনপিও একটা বড় স্টেক হোল্ডার। সুতরাং সেখান থেকে কেন আজকে এই জুলাই সনদের ব্যাপারে গণভোট থেকে একেবারে তারা আ মানে কি বলবো ১৮০ ডিগ্রি তে অবস্থান করছে কেন? সেই প্রসঙ্গে এখানে সর্বহারা পার্টির বিষয় না। তো যাই হোক, এখন প্রশ্ন হলো যে বিপ্লবী না অথচ সে বিপ্লবের ফলাফল ১০০ তে ১০০% ভোগ করছে বিএনপি। বিপ্লবের পরে তারা সরকার গঠন করতে পেরেছে। নাহলে তারা এখনো সেই বিরোধী দল বা সরকারের বাহিরে যে ছিল ১৭ বৎসর, এখনো তাই থাকতো। তো তারপরে তারা যদি বলে আমরা বিপ্লবী না, তাই এই দুঃখের কথা আর কাকে বলব? বিষয় হলো যে আরেকটু মনে করাই দিই। মির্জা ফখরুল সাহেব গত ১৫ বছর যে আওয়ামী লীগের যখনই আন্দোলন হইতো, সেই আন্দোলনের সময় কিন্তু তিনি প্রায় বলতেন, বিভিন্ন সময় ওনার বক্তব্য বিবৃতি রেকর্ড আছে এখনো অনলাইনে আপনি চেক করেন। যে তখন উনি এইভাবে বলতেন এই ভাষায় যে এই ফ্যাসিস্ট সরকারের কে হটাইতে হলে এই জগদ্দল পাথরকে সরাইতে হলে তাহলে গণ আন্দোলন লাগবে, গণ অভ্যুত্থান লাগবে। এই কথা উনি কিন্তু বারবার বলতেন। জনগণকে রাজপথে নেমে আসতে বলতেন এবং গণ অভ্যুত্থান দিয়ে হাসিনাকে পতন করতে চেয়েছেন। এই বক্তব্য তো ওনার তখনও ছিল, বহুবার দিয়েছে ১৭ বছরে। তাহলে গণ অভ্যুত্থান আর বিপ্লব কি পার্থক্য কোথায়? তো সেই এখন বলছেন যে উনি যে আমরা বিপ্লবে বিশ্বাস করি না। উনি কয়দিন আগে বলছিলেন যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। পরে অবশ্য উনি আবার সেটা থেকে বাঁচার জন্য তওবাতিল্লা পড়ে উনি আবার বলছেন যে না, আমরা শরিয়া ক্ষমতায় গেলে শরিয়া বিরোধী কোনো আইন আমরা করব না। তো এটা দিয়ে বাঁচছে আরকি নির্বাচনে। তো এখন কথা হলো যে শরিয়া আইনে বিশ্বাসী না, বিপ্লবে বিশ্বাসী না, অভ্যুত্থানে বিশ্বাসী না, তো উনি কিসে বিশ্বাসী? গণতান্ত্রিক উনি একটা কি করবেন? এই উনি বলল যে ১৯ দফা ৩১ দফা দিয়ে আমরা ক্ষমতায় আসব। ভাই ১৯ দফা ৩১ দফা মুখস্থ করতে, করতে দলের নেতাকর্মীরা গত ১৭ বছর পার করছে। ওতে কিছুই হয় নাই। ওটা তসবিহ দাঁড়ানোর মতো যদি সারাদিন ১৯ দফার ৩১ দফা আপনি বলেন, তাতে কখনো সরকার পতন হয় না। বিরোধী পক্ষকে হটানো যায় না। ক্ষমতায় আসে না। ক্ষমতায় ওনরা আসছে অভ্যুত্থানের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে। কোন কারণে এখন উনি এটাকে অস্বীকার করছে, সেটা হয়তো উনি বুঝানোর চেষ্টা করছে না। ওটার উনি ঘোলাটা করার চেষ্টা করছে। কিন্তু জনগণ ঠিকই যা বোঝার বুঝছে। ওনার মূল বক্তব্য হলো বিপ্লবী সরকারের মানে বিপ্লবের মাধ্যমে যে সরকার পতন হয়েছে, এরপরে এই বিপ্লবের উদ্দেশ্য শুধুমাত্র একটা নতুন সরকার ছিল না, শুধু একটা দলীয় সরকার ছিল না। এই বিপ্লবের উদ্দেশ্য ছিল একটা রাষ্ট্রের সংস্কার। এই বিপ্লবের উদ্দেশ্য ছিল সংবিধানের সংস্কার। কারণ এই সংবিধানের দোহাই দিয়ে দিয়ে ১৭ বছরে একটি অগণতান্ত্রিক সরকার ক্ষমতায় মানুষের উপরে জগদ্দল পাথরের মতো বসেছিল, যাদেরকে কোনোভাবে নামানো যাচ্ছিল না। না নির্বাচন করে ভোটের মাধ্যমে, না নরমালি গণতান্ত্রিক আন্দোলন করে কোনোভাবেই শেখ হাসিনাকে সরানো যাচ্ছিল না। এটা উনি দেখেছে না? তাহলে উনি উনি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক আন্দোলন করে করে তো কেয়ামত পর্যন্ত আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামাইতে পারতেন না। অবশ্যই বিপ্লব হয়েছে এবং সেই বিপ্লবের ফলাফল ওনরা ভোগ করছে। এবং সেই বিপ্লবের অন্যতম উদ্দেশ্য ছিল যে যেটাকে বেস করে হাসিনা ১৭ বছরে স্বৈরাচার হয়ে উঠছিল সেই সংবিধান সংস্কার করা, যেটা ৩১ দফার ১ নম্বর দফায় ছিল।
এখন সেখান থেকে সরে সংস্কারটা বাদ দিয়ে সংশোধন করতে চায়, মানে ওনারা আমূল পরিবর্তন করতে চায় না, ওনারা আকার রসিকার চেঞ্জ করবে, সংশোধন করবে। ওনারা জুলাই সনদে স্বাক্ষর করে সেটা করবে না, ওনারা স্বীকারই করেছে আমরা এগুলো করেছিলাম ভোটের জন্য, নির্বাচনের জন্য, এই কারণে আমরা সব মেনে নিয়েছিলাম, তাই তারা এখন গাদ্দারি করছে। এখন কথা হয়েছে যে এখন এই বিপ্লবী না, বিপ্লবী সরকারে বিশ্বাসী না, শরিয়া আইনে বিশ্বাসী না, কিন্তু নির্বাচনের আগে আবার বলে যে না আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, শরিয়া আইনের বিপক্ষে না আমরা। মানে যখন যেটা প্রয়োজন হয়, যখন যেটা চলে তখন সেটা উনি বলে। ভাই আল্লাহর রাস্তায় এগুলো বলেন না, এগুলো বলেন না। আপনার প্রতি মানুষের একটা সম্মান আছে, আপনি দীর্ঘদিনের রাজনীতিকের, যদিও আপনি বাম রাজনীতি থেকে এসেছেন, তারপরও আপনাকে মানুষ ভালোবাসতো, কিন্তু আপনার এইসব কথাবার্তার কারণে আপনার অবস্থান নাই, এখন দলের মধ্যেও নাই, মানে দলের বাইরেও নাই, এই আবল তাবল কথা বলার কারণে। শরিয়া আইন বিশ্বাস না করলে সে ইমান থাকে, সে মুসলমান ভাই, তাহলে নাম চেঞ্জ করে থাকে। এখানে পাশে যে মুফতি সাহেব আছে উনি বলুক, শরিয়া আইন আপনি চান না, আপনি শরিয়া আইন আপনি বাস্তবায়ন করতে পারেন নাই, কিংবা শরিয়া আইনে আপনি এটার কারণে করতে পারেন না সীমাবদ্ধতার কারণে, সেটা ঠিক আছে আপনি, কিন্তু আপনি বিরোধিতা বা বিশ্বাস করেন না, আল্লাহর আইনে আপনি বিশ্বাস করেন না, এই কথা বললে কোন মুসলমান তার ইমান থাকে? মামুন ভাই এ ব্যাপারে বলবে, আমি বললাম না, কারণ আমি মাসলা দিলে তো সমস্যা আছে, আমি তো আর মুফতি না, উনি তো সার্টিফিকেট দাঁড়ি, উনি মাসলা দিতে পারবেন। আবার এখন বলছেন যে ওনারা বিপ্লবে বিশ্বাস করে না, নাউজুবিল্লাহ। অথচ এই বিপ্লবী দীর্ঘদিনের একটা প্রতীক্ষা ছিল এই বিপ্লবের, যেটা ছাত্র জনতা মিলে সেটা বাস্তবায়ন করেছে। হাজারো জীবনের বিনিময়ে এই বিপ্লব বাস্তবায়ন হয়েছে, হাজারো জীবনের বিনিময়ে এই স্বৈরাচারের পতন হয়েছে। সুতরাং এই যারা বিপ্লবে বিশ্বাস করে না এই কথা বলে, মূলত সেই শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা এটা। সুতরাং এই ধরনের বক্তব্য থেকে ওই শরিয়া আইনে যেরকম উনি ওখান থেকে আবার 180 ডিগ্রিতে পোল্টি মারছিলেন, আশা করি উনি ওনার এই বক্তব্য থেকেও সরে আসবেন, কারণ এটা বিপ্লবীরা এই বক্তব্য সহ্য করবে না, তারা এই বক্তব্য অ্যাকসেপ্ট করবে না। সুতরাং এটা থেকে সরে আসবে। আর সামনে যে রাষ্ট্রপতি আসতে, যদিও এখন যেটা সিদ্ধান্ত হয়, আমরা আশা করি কোনো কিছু মানে ব্যত্যয় না করে উনি ঠিকই পদত্যাগ করবেন কালকে, এবং এখানে নতুন রাষ্ট্রপতি আসবেন। হাসিনার সাথে চুপ্পুর ফোন আলাপ এটা স্বাভাবিক ঘটনা। হাসিনা নিয়োগ করা তার লোকের সাথে তার ফোন আলাপ হবে না, কার সাথে ফোন আলাপ হবে? কার সাথে হাসিনার ফোন আলাপ হবে? তারেক জিয়ার সাথে না, তো তার ওই চুপ্পুর সাথেই তো হবে, কারণ সে তার লোক, তার সেবক। সুতরাং তার সাথে ফোন আলাপ করবে, এটাই স্বাভাবিক, এটা নিয়ে অবাক হওয়ার কিছু নাই। সুতরাং জনগণের যেটা দাবি, দীর্ঘদিন এই স্বৈরাচারী হওয়ার পিছনে এই চুপ্পুর যে ভূমিকা ছিল, যেখানে যেখানে সে দায়িত্ব পালন করছে সবসময় ছিল, রাষ্ট্রপতি হিসেবেও ছিল। সুতরাং তিনি পদত্যাগ মাত্র কোনোভাবেই দেশের বাইরে যেতে পারবেন না, অবশ্যই তাকে গ্রেপ্তার করে আইনের কাঠে, সে যদি আইনের বিচারে যদি নির্দোষ প্রমাণিত হয় অসুবিধা নেই, কিন্তু সে পতিত স্বৈরাচার ফ্যাসিস্টের সর্বোচ্চ দায়িত্বে তিনি ছিলেন, সেই হিসাবে অবশ্যই যদি শেখ হাসিনার যদি আইনের কাঠগড়ায় দাঁড়াতে হয়, শেখ হাসিনার যদি ফাঁসির রায় হতে পারে, শেখ হাসিনার যদি জুলাই হত্যার কারণে আইনের মুখোমুখি দাঁড়াতে হয়, অবশ্যই সেই প্রধানমন্ত্রী প্রেসিডেন্টেরও আইনের মুখোমুখি হতে হবে। সেটা সেই আইনের কাছে গেলেই, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে গেলেই যদি সেইখানে বিচারের সময় তখনই বোঝা যাবে যে তিনি অপরাধী নাকি অপরাধী না। এখন উনি চেয়ারে বসা আছে, এখন হয়তো চাইলেই ওনার বিরুদ্ধে ওইভাবে বলা যাবে না, ওই ট্রাইব্যুনালের প্রসিকিউশনও বলবে না, কিন্তু তিনি পদত্যাগ করার পরে ঠিকই এটা তদন্ত হবে এবং অবশ্যই তাকে সেই আইনের মুখোমুখি করা হবে, করতেই হবে। আর যদি এর ব্যতিক্রম কোনো কিছু করে, এটা এই দেশের বাংলা জনগণ মেনে নেবে না। এটা সরকারের বুঝতে হবে, জনগণের এই পালস বুঝতে হবে। এবং আমি মনে করি সরকার এ ব্যাপারে বিন্দু মাত্র, ওনাকে যেমন আজকে পদত্যাগ করতে বাধ্য করছে, একই সাথে সরকার
একই সাথে সরকার এই সিদ্ধান্ত নিবে যে ওনার পদত্যাগের পর ওনার ব্যাপারে কি সিদ্ধান্ত সরকারের নিতে হয়, নিশ্চয়ই সেটা সরকার প্রধান ভেবে রেখেছেন এবং সেটা জনগণ যা চায় সেইটাই তিনি করবেন, এটা আমার বিশ্বাস। এবং সঠিক যোগ্য লোককে, আমি আবারও বলবো, ওখানে সঠিক যোগ্য লোককে উনি নিয়োগ দেন। অনেকের নামে শোনা যাচ্ছে তারা দলের কোন যোগ্য লোককে তারা নিয়োগ দেবেন, অথবা বাংলাদেশের জন্য প্রয়োজন বহির্বিশ্বের সাথে ব্র্যান্ডিং করতে পারে এরকম কোন ব্যক্তিকে রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ পদে, সর্বাধিনায়ক সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, কারণ যখন সরকার থাকে না, গণতান্ত্রিক সরকার থাকবে না, যখন যে দলীয় সরকার যখন থাকবে না, তখন এই রাষ্ট্রপতি থাকে, একটা বিশাল ভূমিকা থাকে তার দায়িত্ব, সেই সময় এই দায়িত্বটা পালন করার মতো একজন যোগ্য লোক ওখানে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।